প্রথমে একজন ছিলেন 2007 সালে, উনি চলে গেছেন এবং ওনার এখন আসার সকল রকমের সুবিধা আছে, তারপরে উনি আসছেন না। উনি কেন আসছেন না উনি সেটা ব্যাখ্যা করেন নাই। উনি বলছেন অদৃশ্য কোনো একটা বিষয় আছে, সেটার জন্য আসতে পারছেন না। তারপরে সে মানে আপনাদের বেগম জিয়ার কথা আমরা বলছি, উনি উনি 80 বছর বয়স হয়ে গেছেন, ওনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি আছেন। এখানে এটাকে ওনার আপনার উনি কি বেঁচে আছেন না উনি চলে গেছেন, এটা নিয়েও তারা তারা এখন এখন খেলতেছে। এখন হইলো যে আপনি ওইখানে সরকার বা ইউনুসকে দোষ দিয়ে লাভ কি? কারণ এখানে তো এই জিনিসটা তো মানে হ্যান্ডেল করতেছে তার দলের লোকজন, তার আত্মীয় স্বজন। সেখানে আজকে তার মায়ের এই এমন অবস্থা, ওনার বিরুদ্ধে আগে বলতাম শোনা শোনা যাচ্ছিল মামলা আছে, অনেক মামলা আছে। এখন হত্যা মামলা যত মামলা আছে, 21 আগস্টের মামলা, 10 ট্রাকের মামলা, তারপরে আপনার সিঙ্গাপুরের যে অর্থ পাচারের মামলা, শত শত মামলা সমস্ত উড্র হয়ে গেছে। ওনার তো এখানে আসতে কোনো সমস্যা নাই। ওনার এখন স্ট্যাটাস ওখানে কি আছে আমরা জানি না, শুনছি একটা স্ট্যাটাস হইতে পারে উনি অ্যাসাইলেমে আছেন, একটা স্ট্যাটাস হইতে হবে উনি সিটিজেনশিপ আছেন। সিটিজেনশিপ যদি উনি ছেড়ে দেন ওনার হয়তো সম্পদ চলে যায়, আর যদি অ্যাসাইলেমে আসেন উনি যদি আবার ফিরতে না পারেন, এই কথা আমরা শুনতেছি শুধু এগুলা। এখানে আসলে ওনাকে কেউ পাঠাচ্ছে না, ওনারা নিজেরাই নিজেরাই চলে যাচ্ছেন। এখানে যেমন এই উনি কি মৃত না জীবিত, যেমন ওনাদের মানে প্রাক্তন একজন এমপি আখতারুজ্জামান সাহেব, উনি গতকালকে বলছেন ওখানে গিয়ে যে উনি কিন্তু আসলে সত্যিকার ভাবে উনি কিন্তু মানে খালেদা জিয়ার নাই। তারপরে আবার ওনাদের আরেকজন মানে খুবই বড় নেতা কোথাকার, আমি আমার মনে নাই, ওনার নামটা মনে নাই, উনি বলতেছেন যে খালেদা জিয়ার জানাজাটা হবে প্রেসিডেন্ট জিয়ার থেকে বড় 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 জানাজা হবে। তো এটা কি ইন্ডিকেট করে? এখন মানে এখন ওনারাই তো এটা নিয়ে খেলতেছেন। আপনি আবার শেখ হাসিনার কথা বলছেন, ওনারা শেখ হাসিনাকে সরকারি পাঠাইছে, ওখানে আছে। শেখ হাসিনা গত কয়েকদিন আগে কি বলছে যে আমাকে ফাঁসি দিয়েছেন, বিমান পাঠান, আমাকে খোঁজা লাগবে না, আমি চলে আসি, দেখি আপনার ফাঁসি রশি কত শক্ত। সজীব ওয়াজেদ দয়ের পাসপোর্ট বাতিল করছে, পাসপোর্ট বাতিল করার পরে ও সে উনি মানে উনি তো পরিষ্কার নিজেই স্বীকার করছেন, নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি আমেরিকান পাসপোর্ট নিয়েছি। সেই পাসপোর্ট নিয়ে উনি ওনার মাকে দেখতে গেছেন। এখন ওনার বিরুদ্ধে আবার আইসিটিতে মামলা, মানে মামলা দিয়েছে কি জন্য? ওই যে আপনার ইন্টারনেট স্লো করে দিয়েছিল, এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দিয়েছে। তো সুতরাং ওই দুইটা, ওই চারটাকে, দুইটার সাথে ওই দুইটাকে মিলানো যাবে না। জি, আপনার কাছে কি মনে হয় যে অবস্থা আমরা দেখছি বেগম জিয়া অসুস্থতার মধ্যে তারেকের দেশে না আসা, বিএনপির রাজনীতি কোন দিকে অগ্রসর হচ্ছে? ডক্টর ইউনূসের প্রতি এতটা নতজন কেন? ধন্যবাদ। ধন্যবাদ সুলতান আপা, আমার সহ আলোচককে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, আমাদের কাছে যতটুকু নির্ভরযোগ্য সূত্র আছে বা তথ্য আছে আর কি, এখন বাংলাদেশে তো কথা বলা অনেকেরই জন্য হারাম হয়ে গিয়েছে, এখন কথা সেভাবে কেউ বলছে না। আজকে আপনারা ডক্টর জাহিদের প্রেস কনফারেন্সটি যদি আপনারা দেখে থাকেন, সাংবাদিক হিসেবে আমি মনে করি যে আপনারও তার মুখের ভাষা, চোখের ভাষা আসলে বোঝার কথা। অনেক কথা থাকে যেগুলো আসলে আপনারা বুঝে নিতে হয়। তিনি কিন্তু একবারও বলেননি যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছে বা তিনি কিছুটা ভালো অবস্থার দিকে এসেছেন বিদায় তাকে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের কথা কিন্তু তার মুখ থেকে একবারও আসেনি। তারা বলেছে কি অবস্থা অপরিবর্তিত। এখন খালেদা জিয়ার যে ক্রিটিক্যাল কন্ডিশন এবং ওনাকে যে অবস্থায় রাখা হয়েছে, যেমন ওনাকে মেডিকেল সায়েন্সে যারা ছাত্র আছে তারা সকলেই জানে যে একটা পেশেন্ট যখন আইসিইউতে থাকে এবং তাকে আপনার যে অলওয়েজ অক্সিজেনের এবং যেটাকে বলে হাই লেভেল অক্সিজেনের মধ্যে তাকে রাখতে হয়। সো ওই অবস্থায় তাকে এখান থেকে মুভ করা, দেন হেলিকপ্টারে করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে গিয়ে তাকে বিমানে উঠিয়ে আবার নিয়ে যাওয়া, এই কিছু সময়ের জন্য তো তার অক্সিজেন বন্ধ রাখতে হবে যখন এই মুভমেন্ট গুলো তাকে করবে। সো ওই ক্রিটিক্যাল কন্ডিশনে খালেদা যে আছেন কিনা সেটা হচ্ছে এখন দেখার বিষয়। দুই, বাংলাদেশে আমি হায়দ্রাবাদের সাথে একমত যে মাইনাস বিএনপি নিজেরাই হয়েছে। বিএনপিকে আসলে কেউ মাইনাস করতে হয় নাই, কারণ
রাজনীতিতে বিএনপি অনেক আগেই তারা দাবার চালে ভুল করেছে এবং যে ভুলটির খেসারত তারা এখন দিবে। ইউনূস যে মেটিকুলাস ডিজাইন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন এসেছে, সেখানে তার অনেক ইনভেস্টমেন্ট আপনারা যদি জেনে থাকেন আর কি, এবং এই বিগত 15 মাসে এই দেশের অর্থ সম্পদ লুট করে এবং নানা নামে বেনামে নানা ধরনের কর্মকাণ্ড করে এবং ব্যাংকগুলোকে খালি করে তারা যে টাকাগুলো পাচার করেছে, সে টাকার কিন্তু একটি বৃহৎ অংশ ইউনূস এবং এই তার বাহিনীরা বিশ্বের বিভিন্ন দেশে আপনার লবিস্টদের পিছনে তারা খরচ করে, যার কারণে এখনো আপনি দেখবেন যে পশ্চিমা বিশ্ব এখন ইউনূসের প্রতি ততটা অনাস্থা তারা প্রকাশ করেনি। যার কারণে আপনারা অতি সম্প্রতি দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যে বাংলাদেশের দায়িত্বে যে আছে রাষ্ট্রদূত, তিনি দেখা করেছেন নির্বাচন কমিশনের, তারা আশাবাদী নির্বাচন হবে। তো সবকিছু মিলে যে বিষয়টা দাঁড়িয়েছে যে প্রথমত হচ্ছে যে বিএনপি নিজেরাই এলিমিনেট হয়েছে তাদের নিজেদের ভুলের জন্য, এবং তারা হচ্ছে কি অতি উৎসাহে তারা আরেকটি অপকর্ম বাংলাদেশে সাধিত করেছে। বিএনপি যে অপকর্মটি হচ্ছে তারা নিজেরা নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মব, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, পাশাপাশি তারা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলের যত নেতা কর্মী আছে তাদেরকে তারা হত্যা, মবের মাধ্যমে মব করা, লুটপাট করা, কাউকে জিম্মি করে টাকা নেওয়া, মামলা বাণিজ্য করা, নানা রকমের অপকর্মে কিন্তু বিএনপি ইতিমধ্যেই পুরো বাংলাদেশে এমন ভাবে জড়িয়েছে যে বাংলাদেশের মানুষ গত 15 বছরে বিএনপি যে সিম্পেথিটুকু অর্জন করেছিল আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের শাসনামলে যে আওয়ামী লীগ তাদের উপরে নির্যাতন করছে, নিপীড়ন করছে, সেই নেগেটিভটা চেঞ্জ হয়ে গেছে জনগণের। জনগণ এখন বলছে যে আওয়ামী লীগ যে কাজটি 15 বছর তোমাদের বিরুদ্ধে করেছিল সেটা সঠিকই ছিল। এবং বিএনপির নেতা আব্বাস কিন্তু বলেছেন যে, আপনারা শুনেছেন যে জামাতের সাথে শেখ হাসিনার যে আচরণ সেটা নাকি সঠিক ছিল, আওয়ামী লীগের আচরণটি সঠিক ছিল। বলতে পারেন নাই যে বিএনপিকেও যে আচরণটি করেছেন তাও সঠিক ছিল, হয়তো দলের পদ পদবি থাকবে না সেজন্য হয়তো বলতে পারেননি। তথাপিও বিএনপি অতি উৎসাহে এসে আওয়ামী লীগের উপরে যে দমন নিপীড়ন চালিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ জায়গা থেকে একেবারে প্রান্তিক পর্যন্ত প্রত্যেকটি মানুষকে তারা নিষ্পেষিত করেছে, এবং আওয়ামী লীগকে নিষ্পেষিত করার পাশাপাশি সাধারণ জনগণের প্রতিও তারা অমানবিক আচরণ করেছে, এবং যার খেসারত কিন্তু বিএনপিকে এখন দিতে হচ্ছে। আর দুই, আমরা যে বিষয়টা আসলে আমাদের কাছে অনেকটাই এখন মানে ঘোলাটে মনে হচ্ছে যে বেগম জিয়াকে হঠাৎ করে এসএসএফ প্রটোকল দেওয়া, এবং আপনারা জানেন যে এবারকার হাসপাতালটিকে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া, সেখানে আসলে এখন কেউ ঢুকতে পারছে না। তো আলটিমেটলি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা কোন দিকে, এখানে কিন্তু সুস্পষ্ট কোনো স্টেটমেন্টস কেউ দিচ্ছে না যে তার স্বাস্থ্যের এক্স্যাক্টলি কি অবস্থা। কিন্তু কেউ বলছেন আখতারুজ্জামানের কথাটা যেমন হায়দার ভাই তুললেন, সেটাও আমরা শুনেছি যে তিনি বলেছেন যে তিনি আসলে বেঁচে নেই। এখন অনেকেই বলছে, তার নেতারা বলতে জানাজার কথা বলেন, অনেকে বড় বড় মিষ্টি বিতরণ করছেন, নানা ধরনের গল্প কাহিনী তো শুরু হচ্ছে। সর্বোপরি আমি আজকে যে বিষয়টা বলবো যে বিএনপি নিজেরা মানে কুটচাল দিতে গিয়ে সে কুটচালে নিজেরাই পতিত হয়েছে, এবং এই কুটচাল থেকে নিজেরা উঠবে কিনা সেটা এখন বিশাল প্রশ্নের সম্মুখীন। রেজাকুল হায়দার, ধরেন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হলো, যদিও এখন শেষ মুহূর্তে আমরা জানলাম যে কাতার অ্যাম্বুলেন্সের মানে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি ধরা পড়েছে, সময় লাগবে যেতে। তো এই যে তাকে লন্ডন নিয়ে যাওয়া, তারেক রহমানের দেশে ফিরতে না পারা, এগুলোর তাৎপর্যটা কি আসলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? আসলে ওদের তাৎপর্যটা বোঝা কঠিন ব্যাপার, বিকজ তারা ওনার জীবন নিয়ে এই যে একটা আপনার রহস্য সৃষ্টি করছে। আপনাকে কথা বলতে হচ্ছে, আমাকে কথা বলতে হচ্ছে, মিডিয়াগুলোকে কথা বলতে হচ্ছে। একটা মানুষ তো 80 বছর বয়স, ওনার তো মৃত্যু হইতে পারে, এবং উনি এই অসুস্থতা, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু সৌদি আরব চিকিৎসা নিয়েছেন, আমেরিকাতে চিকিৎসা নিয়েছেন, এটা থাকতেই পারে একটা মানুষের তো মানে। তারপরে ওই আপনার কদিন আগে রিজভী সাহেব বলছেন যে মানে আপনার জেলের মধ্যে বিষক্রিয়া করছে শেখ হাসিনার আমলে। আচ্ছা, খুব ভালো কথা। তো উনি তো শেখ হাসিনার আমলে জামিন নিয়ে ইয়েতে ছিলেন, আপনার মানে ওনার সেফ কাস্টডি ছিলেন, ওনার নিজের আপনার চিকিৎসার অধীনে ছিলেন। তারপরে এক সরকার আসার পরে উনি লন্ডন গেছিলেন।
তো লন্ডন যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা কি সেই বিষটা কি আবিষ্কার হয় নাই? এই যে কথাগুলা পাবলিকলি বলা, মানে একটা শিশু সুলভ, মানে আমরা আমাদের বাংলাদেশে হয় কি যেটাই বলে মনে যেন এটাই মানে মানে একটা ভিত্তি হয়ে যায়। তো এগুলো আর কি ভাবমূর্তিটাই নষ্ট হচ্ছে। আজকে তো উনি যদি অ্যাসাইলাম নিয়ে থাকেন, উনি তো যেহেতু মানে হি ইজ এক্সপেক্টিং দেন হি ইজ গোয়িং টু বি দি প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, উনি এখানে সোজা চলে আসবেন, ওখানে আসিয়া পাসপোর্ট নেবেন, পাসপোর্ট নিয়ে তারপরে ভোটার হইয়া এখানে উনি ইলেকশন করবেন। এখানে যদি আজকে উনি না হইয়া যদি অন্য কোনো আওয়ামী লীগের কেউ যদি এভাবে আটকা পড়তেন, আমি মনে করি এই এত হাজার মামলা নিয়েও আগস্ট মাসে চলে আসতেন, 2024 সালের আগস্ট মাসে চলে আসতেন। আমরা পিপলস লিডার, মানুষের কাছে আসবেন নাকি? মানুষের কাছে আসলে এইসব মামলা থাকে নাকি? মানুষ যদি মানে আপনার রাস্তায় নেমে যায়, কোথায় মামলা চলে যায়? তো ওনার তো কিছুই নাই এখন, এরপরে উনি আসছেন না। সে আসার রহস্য তো আমিও জানি না, আপনিও জানেন না। এখন উনি আসছেন না ওনাকে মাকে দেখতে, এখন ওনার মাকে পাঠানো হচ্ছে ওনাকে দেখার জন্য। তো এই যে একটা জিনিস, ওইটা ওনার শুধু আমাদের মধ্যে না, ওনার কর্মীদের মধ্যে, ওনার সমর্থকের মধ্যে এই প্রশ্নগুলো জাগে না? অবশ্যই জাগে। এটা ওনাদের জন্য তো কোনো একটা শুভকর বিষয় মানে ডেকে আনছে না। তানভীর হায়দার, ধরেন আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে শেষ পর্যন্ত বিএনপি নিজেদেরকে কোন ফাঁদে নিয়ে গেলেন? দেখেন, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে অবস্থায় পতিত হয়েছিল, সে অবস্থার উত্তরণ জাতি দেখেনি। তারা যে নেগেটিভ দাঁড় করিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা যে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের কথা বলেছিল, যে অর্থ পাচারের কথা বলেছিল, নানা ধরনের নেগেটিভ তারা যা প্রচার করেছিল, after 15 months মানে নেশন হ্যাজ সিন এ ভেরি ক্লিয়ার পিকচার অফ দ্যাট। এবং এটা জাতির কাছে একটি সুস্পষ্ট মানে আপনার আমি বলবো যে একটা আয়না প্রদর্শিত হয়েছে, যে তারা আসলে তাদের যে স্বরূপটি তারা নিজেরাই উন্মোচন করেছে। কারণ আওয়ামী লীগের বেশি কিছু করতে হয়নি। আওয়ামী লীগের যেটা করতে হয়েছে, আওয়ামী লীগ মাটি কামড়ে পড়েছিল, চুপ করেছিল, তৃণমূলের নেতারা নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, এতটুকু আওয়ামী লীগের কষ্ট করতে হয়েছে। বিনিময়ে যে অবস্থায় এখন যারা রাজনীতি করছে, তারা যে অবস্থায় বাংলাদেশটিকে আজকে ঠেলে নিয়ে গিয়েছে, সেখানে প্রত্যেকটি দল এখন প্রশ্নের সম্মুখীন। তারা যারা আওয়ামী লীগকে বলেছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে কিছুই করে নাই, দেশ খারাপ অবস্থায় ছিল, সবাই মিলে একেবারে সকলে, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা, 15 মাসে এই জাতিকে কি তারা একদণ্ড শান্তি দিয়েছে? কেউ বলতে পারবে? এই ঢাকাবাসী বিগত 15 মাসের কোনো একদিন কি একটি দিন ঢাকা শহর কেউ শান্তিভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাচল করতে পেরেছে? আজকে এখানে বন্ধ, কালকে ওখানে মারামারি, পরশু এখানে ধরাধরি, এই চলছে তো ঢাকা শহরে এবং তথা পুরো বাংলাদেশ। আপনারা দেখেন, বিএনপি আওয়ামী লীগকে মাইনাস করতে চেয়েছে রাজনীতিতে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির যে দর্শন বা আওয়ামী লীগের রাজনৈতিক যে চিন্তা ভাবনা বা যে দল যে টাইপের পলিটিক্স আওয়ামী লীগ করে থাকে, আওয়ামী লীগ তো বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা যে আদর্শের রাজনীতি করে, তারা মানে যে ব্যক্তিটিকে তারা ধারণ করে রাজনীতিটি করেছে, কারণ তাদের ভিতরে আওয়ামী লীগের রাজনীতির ভিতরে আপনার দেশপ্রেম আছে, আওয়ামী লীগের রাজনীতির ভিতরে মানুষ সাধারণ মানুষের চাওয়া পাওয়া রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির ভিতরে এদেশের প্রত্যেকটি জিনিস আসলে জড়িত, যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে। পক্ষান্তরে আজকে দেখেন বন্দর দিয়ে দেওয়া হলো, বাংলাদেশের করিডোর নিয়ে সমস্যা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত আজকে অরক্ষিত, প্রতি মাসে নদীতে প্রচুর পরিমাণে মৃতদেহ ভেসে আসছে, যেগুলো অজ্ঞাতনামা, মানে যেগুলোর পরিচয় পাওয়া যাচ্ছে না। সারা বাংলাদেশে যেভাবে বিচারহীনতা সংস্কৃতি, মবের সংস্কৃতি, প্রশাসনের চরম অস্থিরতা, তো কোনো কিছুই তো এরা নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং বিএনপি মানে যে কথাগুলো আওয়ামী লীগের এগেইনস্টে বলে বা আওয়ামী লীগকে মানুষকে বুঝাতে চেয়েছে, সেটা উল্টো এখন তাদের ঘাড়ে এসেছে। তারা দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন সকাল বিকাল কিন্তু এরা মির্জা ফখরুল অথবা রিজভী সাহেব টেলিভিশনের স্ক্রিনে এসে কাঁদতো যে কালকে যদি খালেদা জিয়াকে বিদেশ না নেওয়া হয় তিনি মারা যাবেন।
তাকে যদি উন্নত চিকিৎসার জন্য সরকার বাইরে নিয়ে না যাওয়া মারা, এটা কিন্তু আপনারা দেখেছেন কয়েকদিন পরে পরেই কিন্তু তারা সকাল বিকাল রাত 3 বেলায় এভাবে কান্নাকাটি করেছেন। কিন্তু আমরা দেখলাম কি 5ই আগস্ট পরবর্তীতে তার বিদেশ যেতে 5 মাসের বেশি সময় লাগবে, 7 মাসের মাথায় মনে উনি লন্ডন গিয়েছিলেন এবং সেখানে তিনি 1 মাস প্লাস কিছুদিন থেকে তাকে আবার বাংলাদেশে চলে আসতে হলো। তাহলে জাতির কাছে এই জিনিসটা সুস্পষ্ট হলো যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দিয়েছিল, যার কারণে খালেদা জিয়া সুস্থ ছিলেন। সরকার পতনের 7 মাস পর্যন্ত খালেদা জিয়া একেবারে সুস্থ অবস্থায় ছিলেন। বিএনপির যে নেগেটিভটি দাঁড় করিয়েছে ইদানিংকালে যে শেখ হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলেছেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করেছেন, জেলের ভিতর থেকে স্লো পয়জনিং করা হয়েছে। এখন পয়জন এতই 2 নম্বর সেটা আমাদের জানা ছিল না, যে এত 2 নম্বর বিষ আওয়ামী লীগ দিল যে মারা যেতে এতদিন লাগলো। তো বিষে একটু কোয়ালিটি বিষ দিলে মনে ভালো হতো, অ্যাটলিস্ট অপমানটাও সঠিকভাবে মানে আওয়ামী লীগের ঘাড়ে পড়তো। কিন্তু জনগণ সেটাকেও আমলের এনে জনগণ বুঝে গিয়েছে যে বিএনপি যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং প্রত্যেকটি কথাই জনগণের কাছে এখন সুস্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপরাজনীতি এবং অপব্যাখ্যার রাজনীতি শুরু করেছে বিগত 15 মাস ধরে, এই অপব্যাখ্যা এবং অপরাজনীতির কবলে বিএনপি এখন নিজেরা পতিত হয়েছে, যার কারণে বিএনপি এই অপব্যাখ্যা এবং অপরাজনীতি থেকে নিজেরা আর মানে নিজেদেরকে উত্তরণ ঘটাতে পারছে না, এবং যার আজকে খেসারত দিতে হচ্ছে যে প্রায় মৃত একজন মানুষকে নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে, এবং এই মৃত মানুষটিকে নিয়ে যিনি তার জন্মেরও 5টি জন্ম তারিখ নিয়ে জাতিকে বিভ্রান্তির অবস্থায় রেখেছেন, আজকে খালেদা জিয়া জীবিত না মৃত তার মৃত্যুর সঠিক তারিখটি নিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে একটি চরম হতাশা এবং জনগণ আসলে জানতে চায় খালেদা জিয়াকে আসলে জীবিত, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু বিএনপিকে দিতে হবে। তারেক জিয়াকে আজকে কাপুরুষ বলেছেন তার নেতা মেজর আখতারুজ্জামান, বলেছে সে একজন কাপুরুষ, যে তার মায়ের এই শেষ সময়ের জন্য তাকে বাংলাদেশে আসতে পারে না, এই লোকের রাজনীতি করার কিছু নাই। এটা আমিও বলি, যে সন্তান তার মায়ের শেষ সময়ে সমস্ত কিছু ত্যাগ করে হলো, নিজের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে হলো, যে তার মাকে রক্ষা করতে পারে না, তার হাতে বাংলাদেশ কোনোদিন সুরক্ষিত হতে পারে না, বাংলাদেশের রাজনীতি কোনোদিন সুরক্ষিত হতে পারে না। তারা সে অপরাজনীতি করেছে, অপরাজনীতি তারা করবে। জি রেসিকুল হায়দার চৌধুরী, আমি শুনছিলাম যে কোনো না কোনো ভাবে জামায়াত এখানে একটা বড় বাধা, তারেক রহমানের দেশে ফেরা, তারেক রহমানের রাজনীতি সবকিছুতে জামায়াত ইসলামী কোথাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি কি আপনার জানা আছে নাকি? কোনটা বলছেন একটু বলেন কাইন্ডলি। মানে তারেক রহমানের দেশে ফেরা কিংবা তার রাজনীতি, এই সবকিছুতে জামায়াত ইসলামী একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। জানি না, এটা আপনার ওই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ওনার কন্যার একটা মানে আপনার স্ট্যাটাস আছে, সেখানে উনি সে উল্লেখ করছে, সেটা ওর স্ট্যাটাস কিনা তাও জানি না। এখন তো শুনেন, আপনি যখন কি একটা দেশের এই ধরনের সংগ্রাম চলবে, আপনার এইসব ঝুঁকি থাকবেই। 2001 সালে যখন জামায়াতকে নিয়ে বিএনপি মন্ত্রিসভা গঠন করেছিল, তখনই আমরা শুনেছিলাম কিন্তু যে এই জামায়াত একদিন বিএনপিকে গিলে খাবে। আজকে আপনি দেখুন, যা অনেক মানুষকে আপনি দেখবেন, অনেক নেতা, অনেক কর্মী যাদেরকে আপনি বিএনপি বলে চিনতেন, তারা আসলে এখন নিজেদেরকে জামায়াত বলে দাবি করছে। বিএনপির পুরো ছায়াতলে থেকে জামায়াত যে একটা বিরাট বড় আকার ধারণ করেছে, বিএনপি সেটি বুঝতে পেরেছিল কিনা, এবং সেই ফাঁদি তারা, জামায়াতের ফাঁদি তারা পড়েছে কিনা। জাইমুর রহমান যে স্ট্যাটাস দিয়েছেন যে জামায়াতের হাতে তার বাবা নিরাপদ নয়, তো এটি তো সরাসরি জামায়াত এই ব্যাপারে কোনো উত্তরও হয়তো দেয়নি। না, উত্তর জামাতও দেয়নি, বা তারেক রহমানও বা এটার কোনো প্রতিবাদ করেনি, বা বলে নাই যে এটা আমার মেয়ের স্ট্যাটাস না। তার অর্থ হলো যে এটা ওনার মেয়ের স্ট্যাটাস। আর জামাত সম্পর্কে একটা কথা বলি, আমরা তো ওই যে বলি না জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করে, এটা কোনো সময় করে নাই, তারা কোনো সময় করে নাই। পাকিস্তান আমলেও করে নাই। পাকিস্তান এখন তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনারা জানেন 1953 সালে এই মওদুদি যখন জীবিত ছিল, সে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা দাঙ্গা সৃষ্টি করছিল। সেই দাঙ্গায় 3 লক্ষাধিক কাদিয়ানীকে তারা হত্যা করছে। এই মওদুদির কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল, সৌদি আরবের হস্তক্ষেপে তার ফাঁসির আদেশটা হয়নি। তো জামাতের ব্যাপারে, মানে তাদের ইসলামের ব্যাপারে একটা কাহিনী, ছোট্ট একটা গল্প বলি, সত্য গল্প।
জামাতের একজন মানে বড় নেতা ছিলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এক সময়, উনি মারা গেছেন, হান্নান শাহ নামে, মানে সচিবও ছিলেন। উনি একদিন ওনার সম লেভেলের একজনকে আর কি উনি প্রস্তাব করলেন, দাদা আপনিও আমাদের সাথে আসেন। ওই ভদ্রলোক একসময় কেয়ারটেকার গভর্নমেন্টেরও মানে একজন মেম্বার ছিলেন, তো আপনিও তো আমাদের সাথে আসেন, আমরা করি। বললো যে ভাই আমি তো এই জন্ম থেকে এই পর্যন্ত নামাজ টামাজ পড়ি নাই, তো আমি আপনাদের সাথে কিভাবে যাব? ও সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার আরেকটা অভ্যাস আছে, সন্ধ্যার পরে আমি একটু পান টান করি। ও সেটাও আপনার ব্যাপার। আপনার তাহলে জামাত ইসলাম হইতে হলে নামাজ পড়া লাগবে না, আপনি যদি মদ খান সেটাও কোনো সমস্যা না, আপনি তাদের সাথে যেভাবে ওই দেখছেন না, একজন হিন্দু ক্যান্ডিডেট হয়েছে তাদের, একজন এখন হিন্দু ক্যান্ডিডেট ইয়ে থেকে খুলনা না কোন জায়গা থেকে একটা হিন্দু ক্যান্ডিডেট হয়েছে। তো জামাত ইজ নট ইসলাম। জামাত হইল একটা শয়তানের মানে একটা কারখানা। ওখানে তারা শয়তানে বানাইছে জামাত ইসলাম। হ্যাঁ, শয়তানি ইসলাম হলো জামাত ইসলাম, রাইট? এইটার মধ্যে কোনো দ্বিধা নাই। আজকে না, তাদের আজীবন কর্মকাণ্ডে তারা বলে যে তারা আপনার একবারে মানে ধর্মের মানে তারা আর কি দে রিপ্রেজেন্ট ইসলামিজম। তারা তাদের লোকগুলো, এই যে আজকে ছাত্রলীগের কে আপনি বদনাম শুনেন, এই ছাত্রলীগকে আজকে বদনামের ভাগিদার কে করছে? এই যে এই ছেলেটা কায়েম, এখন যে ডাকসুর বিপি, এখন সেও তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আরো যে কয়জন আছে আর কি এখন যারা ছাত্রলীগের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা তো ছাত্রলীগের ওই হেলমেট বাহিনী, এরাই বেশি আপনার খুবই বেশি মানে আওয়ামী লীগের ছিল, এরা তো বেশি আওয়ামী লীগের ছিল। তো এরা তো মুনাফিক, এদের কোনো নৈতিক ব্যাপার নাই। এরা মনে করে যে ওই যে আওয়ামী লীগের মধ্যে ঢুকছে এটা হইলো তাদের একটা পলিসি, এবং পলিসির কারণে আওয়ামী লীগের শেষ করে দিতে হবে, বদনাম করতে হবে, এটাই তাদের সাফল্য। তো সুতরাং মানে জামাতকে এখানে বলে লাভ নাই। এবারে যে আপনার এই বিএনপি ওয়ালারা প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনি মানে পাড়ায় পাড়ায় যেখানে আওয়ামী লীগের নামগন্ধ আছে সেখানে তারা মানুষের ঘর বাড়ি লুট করছে, ঘর বাড়ি ভাঙছে, মানুষকে আপনার অত্যাচার করছে। এবং এখন এমন একটা বিরক্ত হয়ে গেছে, আগে মনে করুন যে চাঁদাবাজিতে কোনো সময় মানে সবসময় বন্ধ ছিল, নট দ্যাট। এখন হকারের কাছে আগে একজন যাইতো মানে চাঁদা আনার জন্য, এখন যায় মানে যুব দল যায় একবার, ছাত্র দল যায় একবার, শ্রমিক দল যায় একবার, কয়বার চাঁদা দিব। আমার কাছে সিলেটের এক ভদ্রলোক, উনি আমার খুবই ঘনিষ্ঠ লোক, মানে বিএনপির লোক, উনি বলছে যে আমি মাসে 1 লাখ টাকা চাঁদা দিয়েও আমার ব্যবসা টিকে পারি না। কি জন্য, কি গজব উঠলো আমাদের উপর? তো এটা শুধু একটা কাহিনী না, সারা দেশের কাহিনী। আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয় আমি প্রশ্ন করতে চাই তানভীর হায়দার, যে দেখুন আমরা শুরু থেকেই শুনে আসছিলাম যে ডক্টর ইউনূস সরকার কোনো নির্বাচন দিবে না, তিনি কোনো নির্বাচন দেওয়ার জন্য আসেন নাই। এখন আমরা দেখছি যে এনসিপি ওয়ালারা তারা নির্বাচন কমিশনে গেছে যে এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা এরকম, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। হ্যাঁ, একেবারে তফসিল ঘোষণা করা হবে কি হবে না অনিশ্চিত। মানে কি তারা কি পুরোটাই এখন মানে নির্বাচন বানচালের একটা উপলক্ষ খুঁজে পেয়েছে? সুলতান আপা, আপনার মনে আছে কিনা, আমি হয়তো আপনার সাথে প্রথম যেদিন টক শো করি বা তারপরও আমি যে কোনো টক শোতে আপনি বলেছিলাম যে বাংলাদেশে ইউনূস যে কর্মটি সাধন করতে আসছে সে শুধু ওই কাজটি করবে, আর বাকি যা করবে সবই হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের একটি নাট্যমঞ্চ, এবং এই নাট্যমঞ্চতে যারা যারা অভিনয় করা দরকার সে তাদেরকে তো অভিনয় করাবে। খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কি সম্পর্ক? যদি প্রশ্ন করি যে নির্বাচন যদি আপনারা দিতেই চান তাহলে খালেদা জিয়ার অসুস্থতা বা খালেদা জিয়া যে বাঁচবে এই গ্যারান্টি কি আপনাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছে কোথাও লিখিত? এখন জামাত তো হচ্ছে জান্নাতের দল, এখন জান্নাতের তো সব খোঁজখবর জামাতের কাছে থাকে। এখন জান্নাত থেকে কি এই ধরনের কোনো বয়ান আসছে কিনা যে এই মুহূর্তে খালেদা জিয়ার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই, তিনি বাংলাদেশেই থাকবেন, তাহলে নির্বাচনটি করে ফেলেন, বা তিনি জান্নাতে চলে আসবেন, নির্বাচন বন্ধ করে দেন, এই ধরনের খোঁজখবর তো জান্নাত থেকে আসে নাই। এনসিপি আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি গতকালকেই তো নির্বাচন কমিশনে গিয়েছে, এবং তারা গিয়ে বলেছে যে দেশের রাজনীতি স্থিতিশীল পরিবেশ না আসা পর্যন্ত নির্বাচন তফসিল তো ঠিক হবে না। বিগত 15 মাসে স্থিতিশীল শব্দটা কি বাংলাদেশের সাথে আসলে মানানসই? যে একটি দিনের জন্য বাংলাদেশ কি স্থিতিশীল ছিল? এখন এই স্থিতিশীল পরিবেশ কবে আসবে সেটা তো এখন বিগ কোশ্চেন। আপনারা আরো দেখেছেন
যে বাংলাদেশ কংগ্রেস পার্টি নামে একজন কংগ্রেস পার্টির একজন মহাসচিব, তিনি কি হাইকোর্টে রিট করে দিয়েছেন, এবং রিটে তিনি কি বলেছেন? রিটে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ডিসিরা যাতে রিটার্নিং অফিসার না হয়, এবং ডিসিদের পরিবর্তে, তাহলে তো এটা আগের মতোই নির্বাচন হবে, এখন ডিসিদের পরিবর্তে যাতে নির্বাচনী রিটার্নিং অফিসার অন্য কাউকে দেওয়া হয়। এখন এই যে, এবং ইতিমধ্যে ইউনূস সরকার কিন্তু আপনারা দেখেছেন লটারি দিয়ে ডিসি এসপি তারা নিয়োগ করেছে, বাংলা সারা দেশে 64 জেলায় ডিসি এবং এসপি লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছে। কারণ আমি আসলে মানে তাদের এই অবস্থা দেখে বলতে হয় যে তারা আসলে নিজের আর একটা লটারি দিয়ে দিলে পারে, মানে বিএনপি, জামাত, এনসিপি সকলের কাছ থেকে নাম নিয়ে লটারি দিয়ে ধরেন সবাই আসনে নাম দিবে, আসনে 5 জন যত রাজনৈতিক দল এখন আছে, নির্বাচনের দরকার নেই, যে একবারে 1 নম্বর আসন থেকে 300 নম্বর আসনে লটারি হবে, যার নাম লটারি উঠে সে এমপি। তারপর ওঠার পরে যে দল নাম দিবে, ধরেন বিএনপি নাম দিল একজনের, জামাত নাম দিবে একজনের, এনসিপি নাম দিবে একজন, এরকম 5 জন যারা নির্বাচনে আসবে সবাই তাদের দলের শীর্ষ নেতার নাম দিবে, দেওয়ার পরে লটারিতে যার নাম আসবে সে প্রধানমন্ত্রী এবং ইউনূস রাষ্ট্রপতি। এইভাবে একটা লটারি করে দিলেই তো পারে জাতির সাথে, যেহেতু বাংলাদেশ এখন লটারির উপরে চলছে, তাই না? তো বাংলাদেশে যেহেতু এখন কোনো নিয়ম নীতি নাই, কোনো আইন মানে কোনো কিছুর নাই, অবৈধ অসাংবিধানিক এই সরকার, যাকে এপিলেট ডিভিশন বলে এই সরকারটি বৈধ, এই সরকারের আবার এক ধাপ এগিয়ে অ্যাটর্নি জেনারেল বলে এই সরকারের কর্মকাণ্ড আগামী সংসদ থেকে কোনো কিছুর নিতে হবে না, রেটিফাই করাতে হবে না, তারা যা করে সব বৈধ, তারা যা করে সব জায়েজ। মানে যার জন্ম ইলিগাল, যার কাজ কারবার ইলিগাল, তাকে আবার বৈধতা দিচ্ছে এই মক আদালত। বাংলাদেশে তো এখন সব জায়েজ, এখন কোনো কিছু না জায়েজ বলতে কোনো শব্দ নাই, এখন সুদ জায়েজ, হত্যা জায়েজ। সত্যি বেগম জিয়ার প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধা থাকে, তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটি দেওয়া উচিত, তাতে বেগম জিয়া বেঁচে থাকুন আর না থাকুন। কারণ বেগম জিয়া তাকে নির্বাচন চেয়েছিলেন, যদি তার প্রতি শ্রদ্ধা থাকে তাহলে তো নির্বাচন দেওয়া উচিত। এই নির্বাচন নিয়ে তারা টাল বানা কেন করছে? বেগম জিয়া নির্বাচন চেয়েছিলেন, এটা বেগম জিয়া চেয়েছিলেন, কিন্তু বাকিরা কি চেয়েছে? যেমন এনসিপির হচ্ছে আপনার ওই যে হাসনাত আব্দুল্লাহ, সে এসে বলছে আমাদের আসলে দেখা শেষ, এখন হচ্ছে কি হিসাব মিলানোর পালা, এখন দেখি হিসাব কোন দিকে যায়। আমাদের সঙ্গে এর মধ্যে জয়েন করেছেন তাজুল ইমাম বনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তারপরেও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এবং তারেক রহমান যেহেতু দেশে ফিরছেন না, নেতা কর্মীদের মধ্যে কিন্তু খুবই একটা ডিমোরালাইজড অবস্থা বিরাজ করছে। তার উপরে আমি শুনতে পাচ্ছি সেখানে বিএনপির ভেতরে একটা ভাঙনের সুরও শুনতে পাচ্ছি। তাজুল ইমাম বনি, আপনার কাছে কি মনে হয় বিএনপি কি তার ঐক্য ধরে রাখতে পারবে? ধন্যবাদ আপা, এবং ধন্যবাদ আমাদের আজকের যে আলোচক রয়েছেন সকলকে, এবং আজকের এই টক শোর যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি ছোট করে যেটা বুঝি, আমার বুদ্ধিশুদ্ধি এত বড় না, তবে খুব সাধারণভাবে যেটা বুঝি যে কারণ হায়াত মউত আল্লাহর হাতে, আর যে অবস্থায় খালেদা জিয়া আছেন, আমি যেসব খবরগুলি পাচ্ছি, আর আমি যেহেতু মেডিকেল লাইনে এখানে আছি, তো উনি ফিরে আসবেন বলে মনে হয় না, নাম্বার 1। কারণ যখন একটা লোককে এইভাবে কিছুদিন ভেন্টিলেশনে রাখা হয়, ভেন্টিলেশনে রাখার মানেটাই হলো উনার কৃত্রিম ভাবে উনাকে বাঁচিয়ে রাখা। তো কৃত্রিম ভাবে কতটুকু উনি বেঁচে আছেন, উনার লাংস কাজ করতেছে কিনা, এখন এইটা, কারণ আমি আমার আত্মীয় স্বজন, আমার খুব শ্রদ্ধেয় আমার চাচিকে দেখেছি, উনি প্রায় 30 দিনের মতন ভেন্টিলেশনে ছিলেন। তো ওনাদের তো টাকা পয়সার অভাব নাই, 30 দিন রাখুক আর আরো বেশি দিন রাখুক, কিন্তু এইখান থেকে মানুষ সাধারণত আর ফিরে আসে না। এখান থেকে আমার যেটা মনে হয় উনি একদম শেষ আর কি। তো এটা লন্ডনেই যাক আর আমেরিকাতে যাক, আর এটা ওই পাবনার
ওই মেন্টাল হাসপাতালে যান। তো এখান থেকে ফিরে আসাটা খুব একটা ইতিহাস নেই যখন মানুষ ভেন্টিলেশনে থাকবে। ভেন্টিলেশনটা কৃত্রিম ভাবে ওনাকে বাঁচিয়ে রাখা। অসংখ্য মানুষ ভেন্টিলেশন থেকে ফেরত আসে, সেই নজিরও আছে। হ্যাঁ, কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা যেরকম তাতে তিনি কতটা ফিরবেন সেটা আপনি বলতে পারেন। যাই হোক, আমি যেটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি ভাঙনের কবলে পড়ছে কিনা। হ্যাঁ, আর এইটা একটা ব্যাপার, কারণ যেহেতু এতদিন আমরা মনে করেছিলাম তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসছেন আজকে না কালকে, কালকে না পরশু, যেহেতু মায়ের অবস্থা খুব খারাপ ছিল, এই মুহূর্তে উনি বাংলাদেশে যদি ফিরে আসতেন, বাংলাদেশে যদি থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশের বিএনপি একটা উজ্জীবিত হতো তাকে দেখে। কিন্তু উনি তো ফিরে আসতে পারতেছেন না। এটা যেহেতু উনি ফিরে আসতে পারতেছেন না, উনি যার জন্য ওনাকে লন্ডনে নেওয়া হচ্ছে, খালেদা জিয়াকে। আর বিএনপির অবস্থা এখন এমন একটা হয়ে গেছে যে এটা লেজে গোবরের অবস্থা, এবং এই বিএনপিকে কন্ট্রোল করার মতন কেউ নেই। তবে এখন সুবিধাবাদী বিএনপি যারা আছে তারা চাইছে যে তারেক জিয়া যেন না আসে, আর মাইনাসের দিকে তো অলরেডি আপনার খালেদা জিয়া। তো এটা একটা ভাঙ্গনের পূর্বাভাস, এবং যেভাবে অবস্থা হচ্ছে, তো এবং একটা জিনিস আগে দেখতাম যেটা 1-11 সময় -2 ফর্মুলা ছিল, এখন -4 ফর্মুলা হয়ে গেছে। তো এই অবস্থায় বিএনপিতে বিরাট একটা ভাঙ্গন দেখা দিবে। কেন ভাঙ্গন দেখা দিবে? আরেকটা জিনিস দেখেন যে এনসিপির যে নেতৃস্থানীয় যারা ছিল তাদেরকে ঢাকা থেকে নমিনেশন দেওয়ার কথা ছিল, আজকে দেখলাম যে 4টা সিটে বিএনপির লোকজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাহলে এই এনসিপি যাবে কোথায়? এখন এদের মধ্যে কামড়াকামড়ি মারামারি হবে, এবং বিএনপি অবশ্যই দ্বিধাবিভক্ত হয়ে যাবে। কারণ যারা চাইছে যে নির্বাচন করবে বিএনপির থেকে, যেহেতু এখন এনসিপি সরে গেছে, ওদেরকে আর স্থান দিতে পারবে না, এখানে একটা বিরাট সম্ভাবনা আছে। এবং এটা শিওর, নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হচ্ছে না, যদি কখনো বিএনপি এখন ভেঙে যাবে, এটা সবটুকু বুঝি যে বিএনপি ভেঙে যাবে। এবং শেষ পর্যন্ত যেটা হবে যে আন্তর্জাতিক যে চাপগুলি আসতেছে, ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল কোনো অবস্থাতেই মেনে নিবে না, এবং এটা হবে না। সেই জন্য এখন মনে হয় যদি ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আলাদা ব্যাপার, বিএনপি হয়তো থাকতে পারে। কিন্তু এখন যে খেলাটা খেলতেছে সেটা হলো যেইভাবেই হোক বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করে দিবে, এবং ওদের যে গুছানো, ওদের যে আইডিয়া, আমাদের ওই আর্মি ক্যান্টনমেন্টে যে সব সিদ্ধান্ত হচ্ছে সেইভাবে এটাকে আগায় নিবে আর কি, আমার মনে হয়। তো বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, যেটা যদি সত্যি বিএনপি ভাঙে, সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে শক্তিশালী অবস্থানে এখন বাংলাদেশে বিদ্যমান অবস্থার মধ্যে জামাতে ইসলামী সেই শক্তিশালী দলে পরিণত হচ্ছে না। আসলে তো এটা আপনার যে 5ই আগস্টের যে কাহিনীটা যেভাবে করা হয়েছে, এটা কিন্তু জামাতে ইসলামী এবং তার লেসপেন্সার এবং আর্মিদের মধ্যে যারা আছে তারাই কিন্তু এই ঘটনাটা ঘটাইছে। বিএনপি যত কিছু বলুক, তারা আন্দোলনে সবকিছু ছিল, অগ্রভাগে ছিল, আসলে এই কথাটার থেকে যেইভাবে হোক এই যে মৌলবাদী যারা আছে তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই খেলাটা খেলতেছে, নাম্বার 1। আর ইউনূস সাহেব চাচ্ছে যে যতদিন উনি ক্ষমতাটা ধরে রাখতে পারেন। আমি আশা করি আপনারা আমার সাথে হয়তো দ্বিমত হবেন না, এবং আপনারা বলতে পারেন, আপনারা দেখছেন মনে হয় গতকালকে একটা জিনিস আমি দেখলাম, ওই যে আব্দুল হক সাহেব যে কর্নেল, রিটায়ার্ড কর্নেল, উনি একটা কথা বলেছেন যে 7 সিস্টারকে 7টা ভাগ করে তাদের লোকজন নাকি কারা কারা নাকি রেডি। কিন্তু এই যে অপদার্থটা রাওয়া ক্লাবের যে প্রেসিডেন্ট, সে যে বলল, ওরা কি একবারও বুঝে না যে ইন্ডিয়ার যে লোকজন, জনসাধারণ 7 সিস্টারে যারা বসবাস করে তারা কি স্বাধীনতা চাচ্ছে? আর বাংলাদেশের পক্ষে কি সম্ভব? বাংলাদেশের আপনার আর্মির যে ব্যয়, এটা $3.3 বিলিয়ন পার ইয়ার, আর এইটা, আর বাংলাদেশে কোনো F-65 নাই।
এইভাবে তো বাংলাদেশ কোনো অবস্থাতে এগুলো করতে পারে না। এগুলো মানুষকে উস্কায় দিয়ে কিভাবে ক্ষমতাটা বেশি দিন এরা ভোগ করতে পারে, এবং জামাত যখন দেখবে যে হ্যাঁ এরাই আসবে, হ্যাঁ মেটিকুলাসলি ডিজাইন করে হয়তো এরাই আসবে, সেদিন হয়তো নির্বাচনের কথা ভাববে। এর আগে কোনোদিন নির্বাচন হবে না। কিন্তু তার আগে আন্তর্জাতিক চাপ প্লাস বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে একটা সব দলকে নিয়ে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যদি নির্বাচন হয় তাহলে হয়তো সম্ভব, আদারওয়াইজ একেবারে রসাতলে গেছে। আমরা যেখান থেকে বলি বাংলাদেশে হয়তো একটা সশস্ত্র আন্দোলন হবে, তারপরে দেখা যাবে কি হয়। রেজাকুল আজাদ চৌধুরী, সরি আপা, রেজাকুল আজাদ চৌধুরী শুনতে পাচ্ছিলেন তো আমার কথা? হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, ভাঙনের মুখে বিএনপি কিনা। ভাঙনের মুখে ঠিক জানি সেটা জানি না। এখন আমার একটা প্রশ্ন আছে, আমার একটা মানে আপনার একটা মানে বলি অবজারভেশন, সেটা হচ্ছে যে ইউনূস কিন্তু এই যে প্রত্যেকটা ব্যাপারের অ্যাডভান্টেজ গুলা নেয়। এখন যেমন একবার বিএনপি তারা একটা করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা কিন্তু একটা খুবই একটা জোরালো অবস্থান নিয়েছিল। তারপরে ইউনূস লন্ডনে গিয়ে কি মানে আপনার তারেক জিয়াকে কি ট্যাবলেট দিল, সে ট্যাবলেটের সঙ্গে সব থেমে গেল। এখন খালেদা জিয়ার এই যে এখন যে অসুস্থতা, এটা নিয়েও ওরা খেলতেছে। এসএসএফ এর এটা এখানে পাঠাবে, এই করবে সেই করবে, তারপরে তারেক জিয়ার আসার পথে বাধা কোথায় সেটা আমরা জানি না। তো এটা করে আর সে কি করতেছে, যেমন শেখ হাসিনার যেদিন রায় হবে আইসিটিতে সেদিনই তারা বন্দর লিখে দিল। তারপরে 32 নম্বরের আপনার সব ভেঙে দিল, পোড়া ইট পাহারার জন্য সেনাবাহিনী পুলিশ ওদের ওই শিবির টিবিরের ছেলেকে পিটাইলো। তো এই যে তার মেটিকুলাস ডিজাইন গুলা সে সব জায়গায় কাজে লাগাচ্ছে আর কি। এইদিকে কিন্তু বাংলাদেশের 12টা না, বাংলাদেশ অলরেডি অর্থনীতি শেষ হয়ে গেছে। জুডিশিয়ারি তো কি অবস্থায় আছে আপনারা দেখতেছেন। সেখান থেকে জুডিশিয়ারি বলতে এখানে কিছু নাই। ওই যে এমন তানভীর ভাই যেটা বলছেন, এটা হইলো মব আদালত। এখন এটা মব আদালত হয়ে গেছে, শরিয়া আদালত হয়ে গেছে। এটা হইলো মনে করেন যে আইসিটির মালিক হইলো তাজুল ইসলাম। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় অর্থনীতি। আজকে একটা টক শোতে দেখলাম আপনার চ্যানেল আইতে সিনিয়র অ্যাডভোকেট মহসিন সাহেব, উনি কিন্তু আবার মুসলিম লীগের প্রেসিডেন্ট। উনি কিন্তু বলছে যে ইউনূস কমিটেড এ পলিটিক্যাল জেনোসাইড। তো এটা আবার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, উনি যে পলিটিক্যাল একটা ক্রাইসিস বাংলাদেশে সৃষ্টি করছে, যে ক্রাইসিস সৃষ্টি করছে, সেই সৃষ্টির কারণে 18 কোটি মানুষ এখন দারিদ্র্য সীমা নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। আরেকজন অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন সাহেব বললেন, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যদি আরো 6 মাস থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা 71 সালে যুদ্ধের পরে আমরা যে বিধ্বস্ত অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থায় চলে যাবে। এখনকার যে অবস্থায় আছে আপনার 40 বছরের মধ্যে দিস ইজ দি ফার্স্ট টাইম আমাদের জিডিপি 3.5%। করোনার সময়, কঠিন করোনার সময় আমাদের জিডিপি ছিল আপনার অ্যাবাভ 5%, এবং সব সময় 6% অ্যাবাভ ছিল আমাদের এভারেজ জিডিপি। তারপরে আপনারা মনে আছে শেখ হাসিনা খুব খারাপ মানুষ, উনি যখন ক্ষমতা নেয় তখন $600 ছিল আমাদের পার ক্যাপিটা ইনকাম। উনি যখন ক্ষমতা ছাড়ে এটা ছিল $2820 বিলিয়ন, আর $2820। তো এখন এর প্রত্যেকটা অর্থনীতির প্রত্যেকটা ক্ষেত্রে এই আপনার গত সপ্তাহে মানে আপনার মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট বেরিয়েছে, ওখানে 2টা রিপোর্ট বেরিয়েছে। একটা রিপোর্টে বলছে যে 6,20,00,000 লোক দরিদ্র সীমার নিচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারপরে আপনার মিস্টার হোসেন জিল্লুর রহমানের একটা মানে আছে যে 2022 বিশ্ব ব্যাংক গতকাল একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে 6 কোটি মানুষ বর্তমানে বাংলাদেশে দারিদ্র সীমায় বসবাস করছে। এটা খুবই অ্যালার্মিং। জি, আমাকে শেষ করতে হবে। ক্ষমতা নেয় তখন আমাদের দারিদ্র পার্সেন্টেজ ছিল 40%। আমাকে শেষ করতে হবে। আপনি দেখুন খালেদা জিয়া এমনিতেই অসুস্থ, তো
তো ওনাকে সেদিন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওনাকে যেভাবে করে নিয়ে যাওয়া হলো সেখানে, এমনকি আপনি দেখুন কিছু কিছু পলিটিক্যাল জেস্টার থাকে, সেই জেস্টার অনুযায়ী আমরা দেখলাম তার হাতটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। আমি কিন্তু প্রথম তার হাতের এই অবস্থা দেখলাম, এর আগে কিন্তু দেখিনি। তাকে এরকম অসুস্থ অবস্থায় সেখানে নিয়ে গিয়ে তাকে প্রেজেন্ট করলো, এর সঙ্গে কোনো অন্য কোনো কিছুর যোগসূত্র দেখতে পাওয়া যায় কিনা? তারা তাকে ডাউন করলো এবং তারপরের দিনে তিনি হাসপাতালে, এবং হাসপাতাল থেকে আর তার কোনো সারা শব্দ নেই। দেখেন খালেদা যেহেতু দীর্ঘদিন যাবতীয় অসুস্থ, এখন তার যে রোগগুলো আছে সেগুলো সবই মানে এগুলোতে ভাইরাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাকে এইভাবে একবারে জনসম্মুখে নিয়ে যাওয়া এবং যেভাবে তার সামনে এসে সবাই কথা বলছে, এই করছে সেই করছে, আলটিমেটলি এটা ইনফেকশনটা ওভাবে হওয়ারই কথা। পরবর্তীতে আবার আমরা শুনলাম যে তার ডাক্তাররাও নাকি তাকে ক্লিয়ারেন্স দেননি এবং